আজকে আলোচনাটা শুধু এটা নিয়ে আমি করব যে মিডিয়াতে প্রায়ই এখন দেখাচ্ছে যে দিল্লির ইলেকশন হওয়ার পরে ইলেকশনে হেরে যাওয়ার পরে এমন একটা তৈরি করা হচ্ছে যে এটার প্রভাব বাংলাতে এসে পড়বে। কারণ আপনারা সকলেই জানেন যে বাংলার ভোট আমাদের আগামী বছর মে মাসে হওয়ার কথা। তো মিডিয়াতে ইলেকশনের পর থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন চ্যানেলে, ন্যাশনাল চ্যানেলেও হচ্ছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের যেসব চ্যানেলগুলি আছে সেখানেও এটা মোটামুটি আলোচনা করছেন। এখন প্রথম কথা হচ্ছে গিয়ে, দেখুন, যখন কোনো রাজনৈতিক বিশ্লেষণ করবেন কোনো ব্যাপার নিয়ে, নিরপেক্ষতা থাকা দরকার যে কোনো আলোচনার মধ্যেই। কিন্তু আজকাল যেটা হয়েছে, ভারতের যে মিডিয়া আছে, আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের মিডিয়া এখন মোটামুটি বড় বড় ব্যবসায়ীরা তারা নিয়ে নিয়েছেন, যারা রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত, বা ঘুরিয়ে বললে মানে শাসক যারা আছেন কেন্দ্রের, তাদেরই লোকজনরা বিভিন্ন মিডিয়া হাউস নিয়ে নিয়েছে। এখন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে যতটুকু নিরপেক্ষভাবে কোনো আলোচনা করা যায় বা কিছু করা যায়, এটাও এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখবেন যে অনেক বড় বড় সাংবাদিক যারা ছিলেন, বিশেষ করে দিল্লির, তারা অনেকেই কিন্তু চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় বিগত 5-6 বছরে। তারা এখন বিভিন্ন চ্যানেল তৈরি করেছে, ইউটিউব চ্যানেল, এবং সেই সব চ্যানেলেই এখন লোকেরা, বেশিরভাগ লোকেরা যারা বিশেষ করে রাজনৈতিক সচেতন ব্যক্তি যারা, তারা ওই চ্যানেলগুলি খুলেই দেখে ইউটিউবে। খুব কম লোকেই এখন আছে যারা টিভিতে বসে ওই চেঁচামেচি আলোচনা এই যেগুলি হয়, সেগুলি কিন্তু ন্যাশনাল চ্যানেল বলুন বা রিজনাল চ্যানেলও বলুন, বিভিন্ন স্টেটে যেরকম হয়, সেগুলি এখন মানে আস্তে আস্তে মানে অনেকটা কমে যাচ্ছে। এই জন্য ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা দরকার। দেখুন, দিল্লিতে যে ইলেকশনটা হয়েছে, দিল্লির ইলেকশনে প্রথম আমাদের জানতে হবে যে ওখানে যে ভোট যে হলো, এই ভোটের ব্যাপ্তিটা কতখানি, মানে কত লোক ভোট দিয়েছে, এবং সেটা পশ্চিমবঙ্গের তুলনায় কতটুকু। আপনারা যদি হিসাব করে দেখেন, ওখানে 70টা বিধানসভা আছে, রাফলি 1 কোটি প্লাস, অল্প কিছু প্লাস এরকম টোটাল ভোটার আছে। এবং আপনারা জানেন ওখানে ভোটার টার্ন আউট অ্যারাউন্ড 60+ হয়েছিল। ওখানে ভোট কখনো পশ্চিমবঙ্গের মতো হয় না, যেখানে অ্যাভারেজ 82% থাকে বিধানসভায়। তো ওখানে যে ভোট হয়েছে সেটাও কিন্তু টার্ন আউটটা খুব একটা বেশি নয় পশ্চিমবঙ্গের তুলনায়। এবং টোটাল যে মানে ভোট পড়েছে, সেটা যদি রাফলি আপনি নেন, সেটা 80 লাখ থেকে 90 লাখ এরকমের মতো টোটাল ভোট পড়েছে। এবং কিছু কিছু জায়গায় আছে, আপনারা হয়তো শুনলে এটা আশ্চর্য হবেন, কিছু কিছু কনস্টিটিউয়েন্সি আছে যেখানে টোটাল ভোটারই হচ্ছে 50 থেকে 60 হাজার, মানে 30,000 32,000 ভোট পেয়ে জিতে গেছে এরকম। তো সেইগুলি তো ওই তুলনায় আমাদের ধরুন হাওড়া এবং কলকাতা, এই দুটো যদি আপনি যোগ করে নিন, মোটামুটি সেরকম পপুলেশনই কিন্তু আমাদের এখানে মানে অ্যাড করলে দেখা যাবে। সেই তুলনায় মানে এই দুটো জেলা যদি আপনি ধরে নেন, কলকাতাটাকে আর হাওড়ার সঙ্গে ধরুন আপনি নর্থ 24 পরগনাটা নিয়ে আসেন, তার থেকে অনেক বেশি পপুলেশন আমাদের এখানে। সুতরাং এইটা কখনো কম্পেয়ার হতে পারে না। আপনি একটা ছোট গোয়ার ইলেকশনের সঙ্গে পশ্চিমবঙ্গের ইলেকশনের কোনো তুলনা হতে পারে না। এবং আমার পরিষ্কার মনে আছে, এর আগে যখন ভোট হয়েছিল বিহারে, গত বিধানসভায় যখন বিহারে হয়েছিল, তখন খুব মার্জিনালি কিছু সিটে এনডিএ জিতে যায়, অর্থাৎ বিজেপি এবং আপনার যে জেডিইউ যাদের সঙ্গে করে, এবং অন্যান্য কিছু আঞ্চলিক দল নিয়ে ওরা একটা জোট করে, এবং ও আমাদের ওই আরজেডি যে দলটা, অল্প কিছু সিটের জন্য তারা হেরে যায়, পাওয়ার থেকে চলে যায়, অল্প কিছু
সিটে তারা জয়লাভ করে বিজেপি এবং তার এনডিএ। এবং সেই সময়, কারণ ওদের ভোটটা জেনারেলি ডিসেম্বরের দিকে হয়, ওই সময় হয়, আর আমাদেরটা মে মাসে হয়, তখনও কিন্তু ন্যাশনাল চ্যানেল এইভাবেই প্রচার করেছে লাস্ট 5 মাস ধরে যে বিহার এবার হয়ে গেছে আমাদের পাশেই, আমাদের পশ্চিমবঙ্গ, আমরা তো পশ্চিমবঙ্গকে মোটামুটি আমরা এবার দখল করে নেব। এবং আপনাদের মনে আছে ওদের স্লোগানই ছিল যে আমরা 200-র উপরে এবার সিট পাব। তখন অনেক কনক্লেভ হয়েছে বিভিন্ন চ্যানেলে, আজতক বলুন, তারপরে অন্যান্য যে ন্যাশনাল চ্যানেলগুলি আছে, কলকাতাতে কনক্লেভ করেছে সব বড় বড় চ্যানেলগুলি এনে, এবং ওরা এই প্রচারের মধ্যে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করেছিল যে এইবার মানে বিজেপি পশ্চিমবঙ্গে চলেই আসছে। দেখুন, যে কোনো জিনিস যদি ইলেকশনে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে মেশিনারি, মানে ইলেকশনের মেশিনারিটা কোন দলের কীরকম, সেটার উপরে বিশেষ করে এটা একটা দরকার হয়। এবং ভারতবর্ষে যদি আপনি ভোটের যদি আপনি মেশিনারি দেখেন, সেই মেশিনারিটা বলতে পারেন যে বিজেপির মেশিনারি খুব ভালো, কারণ তাদের একটা আলাদা উইংই আছে আরএসএস। আপনারা সকলেই জানেন যে আরএসএস পথে নামে এবং তারা বিভিন্ন গ্রামে বিভিন্ন এরিয়াতে গিয়ে তারা তাদের মতো করে প্রচার করে, কিন্তু অন্য দলগুলির তো এরকম কোনো অন্য উইং নেই, তাদের দল হিসাবেই কাজ করতে হয়। কিন্তু বিজেপির একটা অ্যাডভান্টেজ যে ওরা আরএসএস বলে একটা সংগঠন ডাকে, যারা সবসময় হিন্দুত্ববাদ এইসব নিয়েই তাদের চিন্তা ভাবনা, হ্যাঁ, মুসলিমদের উপরে কি করা যায় এইসব নিয়ে চিন্তা ভাবনা তাদের সবসময়, তারা এইটা দিয়ে একটা হাওয়া সারা ভারতবর্ষে তুলছে, সারা ভারতবর্ষে এই জিনিসটা। ওরা যেখানে ইলেকশন হবে, যেই রাজ্যে ইলেকশন হবে, ওদের কিন্তু প্রথম যেই জিনিসটা থাকে, ওখানে যদি কোনো কারণে মুসলিম ধরুন 8%, 10% তো থাকে, ওরা ওই ইস্যুটা নিয়ে আসবে যে করে হোক, যদিও তারা ওই অঞ্চলে ভোটের কোনো সেইভাবে প্রভাব পড়বে না। কিছুদিন আগেই আপনারা জানেন যে ঝাড়খণ্ডে ভোট হয়েছিল, ঝাড়খণ্ডেও সেম ওখানকার মানে বাইরের মুসলিমরা ওখানে ঢুকে যাচ্ছে, ঝাড়খণ্ডের জায়গা টায়গা জমি টমি ওরা নিয়ে নিচ্ছে, ওখানে বিয়ে টিয়ে করে ফেলছে, এই মুদ্রা ওরা নিয়ে এসেছিল। কিন্তু এগুলি সব ফেক, আলটিমেটলি কিন্তু এইভাবে জয় করা যায় না, কারণ প্রত্যেকটা রাজ্যের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এবং মিডিয়া যদি কোনো ইনফ্লুয়েন্স করতে পারত, তবে আপনাদেরকে বলে দিতে পারি যে পশ্চিমবঙ্গে 2011-র পরে যে 2016-র ভোটটা হয়েছিল, সেই 16-র ভোটেই কিন্তু মানে এই রাজ্য থেকে তৃণমূল বিতাড়িত হতো। ওই মিডিয়াতে যেইভাবে তখন প্রচার হয়েছিল, অনেক বছর আগের কথা, লোকেরা অনেকে ভুলে গেছে, 2016 মানে আজ থেকে প্রায় 9 বছর আগের কথা। 9 বছর আগে সেই সময়ের কথা যদি কল্পনা করেন, আপনারা দেখবেন সেই সময় মিডিয়া কিভাবে মানে তৈরি করেছিল যে মানে নতুন সরকার চলে এসছে, তখন কিন্তু বিজেপি রাস্তাতে নেই, তখন কংগ্রেস এবং লেফট তাদের মানে জোট হয়েছিল, এবং জোট করে তারা ঠিকই করে ফেললো যে পশ্চিমবঙ্গ থেকে তারা মানে এইবার তৃণমূলকে সরিয়ে দিতে পারবে। এবং সেরকম এনভায়রনমেন্ট হলো, এই হলো। যখন ভোটের রেজাল্ট বের হলো, দেখা গেল যে ওইটা কোনো ফ্যাক্টরি নেই, তৃণমূল বিশাল ভোটে ওইভাবে জিতেছিল। সিমিলারলি আপনি যদি 2021-এর ইলেকশনও দেখেন, 21-এর ইলেকশনে সেম ঘটনা, যে বিজেপি চলে আসছে 200 সিট নিয়ে, এবং সেইভাবেই ওরা ভোট প্রচার করেছিল দিনের পর দিন। এবং ওদের কাছে আপনারা জানেন সব কিছু থাকে, কেন্দ্রীয় বাহিনী থেকে আরম্ভ করে ভোটের আগে ইডি সিবিআই এগুলি লাগিয়ে দাও, ইনকাম ট্যাক্স দিয়ে রেড করে একটা পারসেপশন তৈরি করে দাও যে এই দলটার মতো করাপ্টেড আর ভারতবর্ষে কোনো দল নেই, এরকমভাবে একটা মানে তৈরি করা হয় যে করেই হোক। এখন করাপশন ইস্যুটা ভারতবর্ষে সব দলের মধ্যেই করাপশন আছে, কেউ তো আর মানে সততার প্রতীক বলে বা সততার দিয়ে সেইভাবে তো হয় না। ইলেকশনে অনেক রকম ইস্যু থাকে, সেই ইস্যুগুলি দিয়ে সাধারণ লোকেরা চিন্তাভাবনা করে এবং চিন্তাভাবনা করে তারা ভোট দেয়। এবং এটা তো ঘটনা, যখন দেখুন মিউনিসিপ্যালিটির ভোট যদি হয়, পঞ্চায়েতের ভোট যদি হয়, তখন এটা একটা বলা হয় যে প্রচুর মারামারি হয়েছে, এই হয়েছে, পুলিশ এদের সঙ্গে ছিল,
এই ছিল ওই ছিল এই জন্য জেতে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়েও যখন ভোট হয় এবং ভোটে যখন এই সরকার যখন জেতে ভোটে, তখনও দেখবেন একটা প্রচার চলতে থাকে যে কেন্দ্রীয় বাহিনীও এদের সঙ্গে জড়িত হয়ে গেছে, কেন্দ্রীয় বাহিনীও এইভাবে ভোট করাচ্ছে। এইভাবেই ওরা বলে, মানে যে করে হোক ওদের বলতে হবে যে তৃণমূল কিন্তু এইভাবে জেতেনি, মানুষের ভোটে জেতেনি। এটা যদি আপনি প্রথম থেকে যদি ধরেন সেইভাবেই কিন্তু এখনো চলে আসছে। এবং ঘটনা যেটা, এটা অনেক জায়গায় ওরা বিশ্লেষণ করে না এবং বলে না মিডিয়ারা, সেটা হচ্ছে যদি তৃণমূলের ভোট 2011 থেকে আপনারা ক্যালকুলেশন করেন, দেখবেন বিধানসভা এবং লোকসভা, তারপরে আবার বিধানসভা আবার লোকসভা, এরকম করে যদি আপনি বিধানসভা টু বিধানসভা আপনি যদি ধরেন, দেখবেন প্রত্যেকবারই তৃণমূলের ভোট বেড়েছে, ভোট কিন্তু কমেনি। সিমিলারলি লোকসভার ভোট যদি আপনি পরপর যদি ধরেন 19, তার আগে 14, এরকম করে যদি আপনি ধরেন, লাস্ট আমাদের 24, দেখবেন যে ভোট কিন্তু তৃণমূলের বেড়ে গেছে। তো ভোট কিন্তু তৃণমূলের ভোট কমে না। কারণটা কি? কারণটা এইটাই যে এখানে সংগঠন যেটা আছে তৃণমূলের অঞ্চলে অঞ্চলে, এলাকায় এলাকায় যেভাবে সংগঠন আছে, সেই সংগঠনকে চ্যালেঞ্জ করার মতো এখনও সেই রকম বিরোধীদের কোনো সংগঠন নেই। এখন বিরোধী বলতে কারা? বিরোধী বলতে এখানে বিজেপি, কংগ্রেস আর সিপিএম। এবং সারপ্রাইজিংলি আপনারা দেখতে একটু তথ্য ঘাটলেই আপনারা দেখতে পারবেন যে যেই বিজেপি এখন বলা হচ্ছে যে এখানে প্রধান বিরোধী দল, এবং ঘটনা তারাই প্রধান বিরোধী দল, কিন্তু 2011 ভোট হওয়ার পরে 2016-তে যখন ভোট হয়েছিল, তখন কিন্তু প্রধান বিরোধী দল কিন্তু মানে লেফটই প্রধান বিরোধী দল ছিল। লেফট কংগ্রেসের ওইবার হয়েছিল, তাদের মধ্যে জোট করে তারা লড়াই করেছিল এবং তারাই কিন্তু প্রধান বিরোধী দল ছিল। ওই সময় বিজেপি খুব সম্ভব 10% ভোট পেয়েছিল এবং 3টে সিট পেয়েছিল, 10%। কিন্তু সারপ্রাইজিংলি তারপরে যখন লোকসভাটা হলো 2019-এ, দেখা গেল যে বিজেপির ভোট 40%-এর কাছাকাছি চলে গেল, 40% চলে গেল, মানে 10-এর থেকে 30% বেড়ে গেল। এবং পাশাপাশি দেখা গেল লেফটেরও ভোটটা ঠিক সেই পার্সেন্ট কমে গেল। এটা কিন্তু কখনো হয় না। এটা যে কোনো ভারতবর্ষের যে কোনো ইলেকশনের আপনি বিশ্লেষণ করুন, আপনি কখনো পাবেন না একটা দলের তার 30% ভোট কমে যায়। 5 কমতে পারে, 10 কমতে পারে, 15 কমতে পারে, এরকম হয় না। কিন্তু এইখানে কেন হলো? কারণ এইখানে কারণ ছিল একটাই, যে আমরা ভোটটা ট্রান্সফার করে দেব বিজেপিকে, এবং বিজেপি যেহেতু কেন্দ্রে আছে তারা তৃণমূলকে সরিয়ে দিতে পারবে। কারণ আমরা তো এখন সেইভাবে পারবো না। অটোমেটিক ওরা লোকসভাতে ভোটটা ট্রান্সফার করে দিয়েছিল, সব জায়গায় সব অঞ্চলে ভোটটা ট্রান্সফার করে দিয়েছে, যেই জন্য ওদের ভোট কমে গেল, সেই 10-এর কাছাকাছি চলে আসলো, আর বিজেপির চলে গেল 40%, আর তৃণমূলের তারও বেশি ছিল। সুতরাং আমার মনে হয় না যে এই অবস্থাতে এখন অবধি যেরকম পরিস্থিতি আছে, রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে, আস্তে আস্তে যে সরকার আছে ওরাই আগামী 5 বছরের জন্য 2026-এ ভোট হলে পরে তারাই আসবে। এবং এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ এই মুহূর্তে চ্যালেঞ্জ কোনো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমার বক্তব্য।